আজ আলোচনা করব ডিজিটাল অ্যারেস্ট। হ্যাঁ, এবার আপনার মনে এই শব্দটা শোনার পরে অনেক প্রশ্ন আর উত্তর একসঙ্গে আসছে, যেটা হলো নতুন তিনটে ক্রিমিনাল লজ এসছে, এর সঙ্গেই হয়তো এই ডিজিটাল অ্যারেস্ট নতুনভাবে সংযোজিত হয়ে ভারতীয় আইনে তার এন্ট্রি হয়েছে, এরকমই তো ভাবছেন। এটা কিন্তু ভুল। কখনোই কোনো আইনে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু নেই। এই ডিজিটাল অ্যারেস্ট পুরোটাই ভুয়ো, আর এটা কিন্তু একটা স্ক্যামের নতুন পদ্ধতি যা স্ক্যামাররা ইউজ করছে। আর আমাদের সর্বশান্ত হতে হচ্ছে এই ডিজিটাল অ্যারেস্ট হয়ে। তো এই ডিজিটাল অ্যারেস্টকে কিভাবে রুখবেন এবং কিভাবে ঘটে এই ডিজিটাল অ্যারেস্ট, সেটা নিয়ে আমার এই ভিডিওটা। প্রথম ঘটনা, দিল্লির সিআর পার্কের বাসিন্দা কৃষ্ণা দাশগুপ্ত, ৭৩ বছরের বয়স্ক মহিলা। তার মেয়ের বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড মারা গেছে। তিনি একসময় গভর্নমেন্ট সার্ভিস করতেন, নার্সিং সুপারিনটেন্ডেন্ট ছিলেন। তো বর্তমানে তিনি একজন ডোমেস্টিক হেল্পের সঙ্গে ফ্ল্যাটে একাই থাকেন। তো তার কাছে একদিন সকালবেলা ৯:৩০টার সময় একটা ফোন আসলো। তিনি ব্যস্ত ছিলেন সকালবেলার সময়টা কাজে, ফোনটা রিসিভ করতে পারেন। তারপরে ওই নাম্বারে সঙ্গে সঙ্গে একটা ভয়েস মেসেজ আসলো। তো উনি কাজ সারলেন, গিয়ে ফোনটা চেক করলেন এবং শুনলেন যে হিন্দিতে বলা হচ্ছে যে আপনার এই নাম্বারটা কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। তো উনি অবাক হলেন, কিছুটা ভয় পেয়ে গেলেন, কারণ এই নাম্বারটা অনেকটা পুরনো, বন্ধ হয়ে গেলে ওনার অনেক সমস্যা হবে। তো তাই তিনি ওই নাম্বারে কল ব্যাক করলেন। কল ব্যাক করার পরে হিন্দিতে কমিউনিকেশন হলো যে তার নির্যাস এটাই যে আপনার নামে মুম্বাইতে আপনার আধার কার্ড ইউজ করে সিম তোলা হয়েছে এবং সেই সিম থেকে সিম ইউজ করে একটা নাম্বার নেওয়া হয়েছে এবং সেই নাম্বার থেকে ২০টা নাম্বারে, ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোংরা নোংরা মেসেজ, ভালগার ফটোগ্রাফস, পর্ন ভিডিওস এগুলো পাঠানো হয়েছে। তাই এটা নিয়ে আমাদের কাছে কমপ্লেন এসছে, আমরা সিবিআই থেকে বলছি। তো আপনাকে এখনই মুম্বাই পুলিশ স্টেশনে যেতে হবে। তো উনি বললেন যে আমি এখনই কিভাবে যাব। তখনই বললো যে ঠিক আছে, আপনাকে ২ ঘন্টা সময় দিচ্ছি, ২ ঘন্টার মধ্যে আপনি মুম্বাই পুলিশ স্টেশনে চলে যান, না হলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করা হবে। তো তখন উনি ভয় পেয়ে গেলেন, বয়স্ক মহিলা, বাড়িতে কেউ নেই। তো সঙ্গে সঙ্গে উনি বললেন যে না, দেখুন কি করা যায়, আমাকে একটু হেল্প করুন। তো এই যখনই বুঝে গেল যে উনি ওনার পালস ডাউন করছে, তখন বললো ঠিক আছে দেখছি, আপনি বয়স্ক, আপনার নাম যখন বলছেন, আপনার বয়স বলছেন, তো আপনি একজন বয়স্ক মহিলা, সিনিয়র সিটিজেন, আমরা দেখছি কি করা যায়। তো বললেন, এরকম বলে মুম্বাইতে, মুম্বাইয়ের এক পুলিশ স্টেশনে কলটা ট্রান্সফার করলেন, মানে আরেকটা ফ্রডস্টারদের কলটা ট্রান্সফার। তো তারা নিজেদের পরিচয় দিল যে আমরা মুম্বাইয়ের একটা পুলিশ স্টেশন থেকে কথা বলছি। তো আপনার এই থানায় আপনার কমপ্লেন লজ হয়েছে, তো আপনার কিন্তু অ্যারেস্ট অনিবার্য। তো উনি তো অনেক রকম ভাবে রিকোয়েস্ট করলেন যে স্যার আমি কিচ্ছু করিনি, আমি জানি না, মুম্বাইতে যাই মাঝে মাঝে মেয়ের সঙ্গে বছরে একবার দুবার দেখা করতে তার বাড়িতে, তো আমি কোনো আধার কার্ড ইউজ করে তো কিছু করিনি। বলো ঠিক আছে, আপনার আধার কার্ড নাম্বারটা একবার বলুন তো, দেখি কি করা যায়। ঠিক আছে, আপনি আপনার মোবাইলে স্কাইপটা ওপেন করুন এবং আমাদের সঙ্গে সব সময় আপনি যোগাযোগে থাকুন, কারণ আমরা আপনাকে দেখতে চাই, কারণ আমরা আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করছি। কারণ আপনি যখন আসতে পারছেন না, আপনি একজন বয়স্ক মহিলা, তো আমরা চাই না যে আপনি কখনো আমাদের চোখের বাইরে যান। আপনার গতিবিধির ওপর পুরোভাবে আমরা নজর রাখতে চাই। তো এই বলে তারা কি করলো, তাকে স্কাইপটাকে ওপেন করালো এবং সঙ্গে সঙ্গে বললো যে আপনার ধারে কাছে কেউ নেই তো? বলছে না। আপনি কিন্তু এই সময় কারোর সঙ্গে কথা বলবেন না, কারণ কথা বললে কিন্তু তারাও অ্যারেস্ট হতে পারে, এটা বলা হলো। সঙ্গে সঙ্গে বলা হলো যে আপনার ঘরে কে কে আছে? বললো আমার একজন ডোমেস্টিক হেল্প আছে, মানে একজন পরিচারিকা আছে যে আমার সব সময় থাকে আমার সঙ্গে। বললো আপনার কোনো আলাদা ঘর আছে? বললো হ্যাঁ। বলে সেই ঘরে যান, দরজাটা আটকে দিন। আমরা চাই না কারো শব্দ আপনাদের এই অ্যারেস্ট যখন চলছে, এই ইন্ট্রোগেশন চলছে, এই সময় আমরা পাই। তো এরকম ভাবে তিনি কি করলেন, একটা ঘরে চলে গেলেন এবং দরজা আটকে বসে গেলেন। ঠিক আছে, তারপর বলা হলো যে আপনার আধার কার্ড নাম্বারটা দিন, দেখি আমরা। তো এটা কিন্তু ভিডিও কলের মাধ্যমে চলছে। তো ওনার উপর নজর রাখছে, উনি সোজা সামনে বসলেন এবং সামনে মোবাইলটাকে রাখলেন এবং উনি ওনার আধার কার্ড নাম্বারটা শেয়ার করলেন। তো আধার কার্ড নাম্বার শেয়ার করার পরেই সঙ্গে সঙ্গে বলা যে আপনি কিন্তু মানি লন্ডারিং কেসে ফেসে আছেন, তো আপনার নামে একটা বিশাল অঙ্কের মানি লন্ডারিং কেস চলছে, আপনি ওই কেসে অভিযুক্ত। তো আপনাকে তো বাঁচানো যাবে না। আমরা আগের কেসটা ভাবছিলাম যে কি করা যায়, সিনিয়র সিটিজেন হিসেবে আপনাকে একটু রেহাই হতে ভাবছিলাম যে দিয়ে দেবো, কিন্তু এবার তো আর কিছু করা যাবে না, কারণ এবার কিন্তু আপনার নামে অভিযোগটা গুরুতর। আপনি অনেক টাকার স্ক্যাম করে বসে আছেন। এটা কাকে বলা হলো? এটা কৃষ্ণা দাশগুপ্তকে বলা হলো যে আপনি, মানে ওই যে স্ক্যামার সেই ওকে বলছে, ফস্টারই বলছে যে আপনি মানে কৃষ্ণ দাশগুপ্তকে বলছে যে আপনি বিশাল টাকার ঘাপলা করে বসে আছেন। তো এরকম বলার পরে উনি তো খুব ভয় পেয়ে গেলেন। উনি বললেন দেখুন কি করা যায় স্যার, খুব রিকোয়েস্ট করছেন উনি। বলো দাঁড়ান দেখছি।
আমরা একজন আমাদের সিনিয়রের সঙ্গে কথা বলি, সিনিয়র যা বলবে তারপর। তো সিনিয়রের কাছে গেলেন, সিনিয়র একজন হ্যান্ডসাম ছেলে, ইয়াং বয়স, পুলিশ ইউনিফর্ম পরা, স্টার পার লাগানো। তো তিনি বললেন যে না না, অ্যারেস্ট করে নিন ওকে, এইসব কথা শুনলে হবে না, অ্যারেস্ট করে নিন। তখন যে রিকোয়েস্ট করতে গেছে, মানে নিজেদেরই লোক সব, সে বলছে স্যার দেখুন একটু একটু হেল্প করুন, বয়স্ক লোক, উনি খুব মনে হচ্ছে আমাদের ল অ্যাবাইডিং আছে, তো একটু প্রায়োরিটি লিস্টে রেখে স্যার এটা যদি কিছু করা যায়, সিনিয়র সিটিজেন আছে, মানে ওনার হয়ে রিকোয়েস্ট করছে ওই সুপিরিয়র পুলিশ অফিসারকে, মানে ওই সাজানো অফিসারকে। তো বললো ঠিক আছে দেখছি কি করা যাবো, সিনিয়র সিটিজেন আছে, ল অ্যাবাইডিং, আচ্ছা আচ্ছা, বলে উনি হয়তো জানে না। তো আবার বলছে শুনুন, এই সত্যি কথা বলুন তো, আমি স্যারের সঙ্গে আছি, আপনি কোনো কিছু করেননি তো, আপনি নির্দোষ তো? মহিলা তো বলছে হ্যাঁ স্যার আমি সত্যি সত্যি কিছু করিনি। পুরোপুরি কন্ট্রোলে চলে এসছে, বুঝে গেলেন। তারপর বললেন আপনার বলুন তো এখনই, তারপরে বললো সামাদ স্যারের সঙ্গে কথা বলুন নিন। স্যার এবার ফোনটা ধরলেন এবং স্যার বললেন আচ্ছা বলুন, শুনুন আমরা আপনাকে প্রায়োরিটি লিস্টে করে দিচ্ছি, আপনাকে বলছেন 2 ঘন্টার মধ্যে আপনার মুম্বাইতে আপনি আসতে পারবেন না, কিন্তু এভাবে তো হয় না। তো যাই হোক আপনি বয়স্ক লোক, আর কি করবো, আপনি আমার মায়ের বয়সী, তা ঠিক আছে আমি দেখছি আপনার সঙ্গে, শুনুন আপনার এটা পুরো প্রায়োরিটি লিস্টে আমি করে দিচ্ছি, ঠিক আছে, প্রায়োরিটি লিস্টে করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনি যদি কিছু না করে থাকেন, আমরা তাড়াতাড়ি করে 48 ঘন্টার মধ্যে তদন্তটা শেষ করবো এবং এটা নিয়ে একটা ফেসলা করে ফেলবো, ঠিক আছে? আপনি আপনার সব পুরো তথ্য দিয়ে দিতে পারবেন মোবাইলে, না হলে কিন্তু আপনাকে আসতে হবে। তো উনি বললো না না স্যার আমি আসবো না স্যার, আমি এখানেই যা যা হয় করে যাবো। ঠিক আছে শুনুন, আপনি কিন্তু অফলাইন হবেন না আর মোবাইলটা চার্জে রাখবেন, কারণ কোনোভাবে যদি ডিসকানেক্ট হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আপনাকে অ্যারেস্ট করে নেব। এই বলতে বলতেই ওনার মোবাইলে একটা লিঙ্ক আসলো, সুপ্রিম কোর্টের লিঙ্ক। তো ওনাকে বলা হলো যে লিঙ্কটা খুলুন দেখি। তো লিঙ্কটাতে একটা সুপ্রিম কোর্টের অর্ডার আছে ওনার এগেনস্টে, আর আধার কার্ড যে নাম্বারটা নিয়েছে সেই আধার কার্ড নাম্বারটা আছে, ওনার নাম আছে যে কৃষ্ণ দাশগুপ্ত, আধার কার্ড নাম্বার, যে ওনার উপর অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়েছে এরকম ভাবে সুপ্রিম কোর্টের একটা ওয়েবসাইট থেকে ওরকম একটা অ্যারেস্ট ওয়ারেন্ট উনি পিডিএফ অনুসারে একটা, মানে পিডিএফ ফাইলে উনি এটা ডাউনলোড করলেন। তো উনি ওসব দেখে তো আরো চমকে গেলেন, সিপিল মারা একদম সুপ্রিম কোর্টে যেমন আগে ফ্রন্টে লেখা ওরকম, শিক্ষিত মহিলা, কিন্তু উনি কিছুক্ষণের জন্য ঘাবড়ে গেলেন। তো ঘাবড়ানোটাই স্বাভাবিক, এরকম ভাবে অনেক সময় হতে পারে অনলাইন আর সুপ্রিম কোর্টের ওয়েবসাইট, কিন্তু ওটা তো ক্লোন ওয়েবসাইট, ওটা একটা ফেক ওয়েবসাইট, ফিশিং সাইট, যেই সাইটের মাধ্যমে এগুলো তারা করে থাকে। তো হোয়াটসঅ্যাপে সেটা পেয়ে আরো ভয় পেয়ে গেলেন, মানে কষ্টটা আরো এনশিওর হয়ে গেল যে মহিলা পুরোপুরি ভয় পেয়ে গেছে, কান্নাকাটি শুরু করলেন উনি ফোনের মধ্যে। তখন ওই সিনিয়র অফিসার ওনাকে অ্যাসুরেন্স দিচ্ছে যে দেখছি দেখুন ম্যাডাম আমি বুঝতে পারছি আপনি আমার মায়ের বয়সী, আপনার কোনো ভয় নেই, আমি আপনাকে পুরো হেল্প করবো, কিন্তু আপনাকেও কিন্তু অনেক কিছু হেল্প করতে হবে। বললো কি কি স্যার? ঠিক আছে আপনি লিস্ট বলুন যে কোন অ্যাকাউন্টে কত টাকা আছে। বলে আমি তো এই মুহূর্তে বলতে পারছি না কোন অ্যাকাউন্টে কত টাকা আছে, তবে আমি বলছি মোটামুটি এরকম থাকতে পারে। একটা অ্যামাউন্ট উনি বললেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্টের নাম্বার ওনার থেকে নিয়ে নেওয়া হলো। তারপর বলা হলো ঠিক আছে আপনি এখনই ব্যাংকে যান, আপনার ব্যাংকে যেই টাকাটা আছে ওই টাকাটা আপনি আমাদের এই আরটিজিএস করে পাঠিয়ে দিন, একটা অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হলো এই নাম্বারে। তো উনি বললেন না আপনি ফ্রিজ করে ইনভেস্টিগেশন করুন, কারণ উনি একদম ওরকম নয়, উনি অনেকটাই শিক্ষিত মহিলা, উনি জানেন ব্যাপারটা ইনভেস্টিগেশনের পদ্ধতি। বললো দেখুন এসব ফ্রিজ যদি করতে হয় তাহলে কিন্তু আমরা কিন্তু আপনাকে অ্যারেস্ট করে ফ্রিজ করবো, অ্যারেস্ট করবো, কারণ পদ্ধতিটা যদি পুরো লফুলি লিগালি যদি করতে হয় তাহলে কিন্তু তার পদ্ধতিটা কিন্তু একদম অ্যারেস্ট করবো আপনাকে, তারপরে কিন্তু এগুলো হবে। আর আপনি যদি মনে করেন যে না এটাকে খুব ফাস্ট ফরওয়ার্ড ভাবে আমরা এটাকে এগোবো প্রায়োরিটি বেসিসে, আমি বললাম আমি আপনার ভালোর জন্য বললাম যে এটা প্রায়োরিটি বেসিসে করছি, তাই আপনাকে কিন্তু এটা করতে হবে। তো উনি ব্যাংকে গেলেন এবং ব্যাংকে গিয়ে ওনার সব এফডি গুলো ভাঙলেন এবং এফডি গুলোকে ভেঙে টাকাগুলো উনি আরটিজিএস করলেন। ব্যাংকের এমপ্লয়ি জিজ্ঞাসা করেছিল একবার ওনাকে যে ম্যাডাম সব ঠিক আছে তো? উনি বললেন হ্যাঁ সব ঠিক আছে। তো আবার বলেও দিল ওই ফার্স্টাররা যদি জিজ্ঞাসা করে ব্যাংকে যে কেন এত টাকা উইথড্র করছেন বা কেন এফডি গুলো ভাঙছেন, বলে দেবেন যে আমার ছেলে মেয়ের কারণ আছে, ছেলে মেয়ের পড়াশোনার ট্রিটমেন্ট, এই কারণে আমি এগুলো তুলছি। তো সেটা ওরা বুদ্ধি দিয়ে দিয়েছে। তো এগুলো লাগেনি, তো এমনি জাস্ট ব্যাংকে জেনারেল প্রশ্ন করেছে এবং এফডি গুলো ভাঙা হয়েছে। তারপরে বলা হলো যে আপনার ওনার ব্যাংকে এফডি আছে বা এরকম ইনভেস্টমেন্ট আছে, সেখানে ওনাকে পাঠানো হলো। উনি আবার সেখানে গেলেন, টোটাল উনি 83 লক্ষ টাকা উনি ওই ফার্স্টারদের পাঠালেন এবং এভাবে ওনাকে 12 ঘন্টা ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হলো। এবং যখন উনি এই ব্যাংকে গেছিলেন সেই সময় বলা হলো যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কমিউনিকেশন করবেন, সেখানে তো ভিডিও কল করা যাবে না, আর কাউকে ব্যাংকের এমপ্লয়ীদের বলবেন না, আপনি যদি বলেন আমাদের কিন্তু সবকিছু লিগালি করতে হবে, আর তখন কিন্তু অ্যারেস্টের জায়গাটা চলে আসছে। আর আপনি আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাবেন না, কারণ অ্যারেস্ট ওয়ারেন্ট দেখালে কিন্তু সবাই জেনে গেলে আমরা কিন্তু হেল্পটা করতে পারবো না, কারণ এটা কিন্তু আমরা খুব অন গুড ফেথ আপনাকে বয়স্ক বলে শুধুমাত্র আপনার জন্য এটা আমরা করছি, কারণ এভাবে কিন্তু আমরা করি না। আপনি টাকাটা পাঠাবেন, কারণ এটা একটা ডিসপুটেড ট্রানজাকশন হয়েছে, এরকম আপনারটা ফেসে আছে, তো আমরা তদন্ত করে দেখবো, দেখার পর আমরা আপনাকে 48 ঘন্টার মধ্যে টাকাটা আবার আপনার অ্যাকাউন্টে ব্যাক করবো। তো কোনো চিন্তা নেই, এভাবেই হবে। তো এরকম যখন হলো উনি কি হলো একটা হিপনোটাইজ হয়ে গেল। I think I was hypnotized because I was, otherwise I'm not that fool to act what the way they are asking me to dance. So मैंने बोला मैं आ गया हूँ, दिन अंदर गया, दिन मैंने बोला सारे पैसे आरटीजीएस करेंगे और आरटीजीएस में मैं जो एड्रेस भेजेंगे उसमें करेंगे। तो I told
I was absolutely normal, you know, I was not nervous, I was not this thing. तो RTGS के एड्रेस दिया मैंने, उस पे RTGS किया. The bank person just told me, madam, everything is all right. I diluted all my fixed deposits. I told them सारे तोड़ दीजिए. मैडम आपको इतना पैसा लॉस हो जाएगा. मैंने बोला कोई बात नहीं. ওনাদের কথায় এতই ভয় পেয়ে গেলেন যে উনি কিছু না বুঝে সব টাকা পাঠিয়ে দিলেন। যখন উনি ওনার চেতনা ফিরল, যখন উনি বুঝলেন যে ওনার সঙ্গে এত বড় একটা স্ক্যাম হয়েছে, তখন কিন্তু সময়টা অনেক পার হয়ে গেছে। এভাবেই কিন্তু এই ঘটনাগুলো ঘটে, ওর জন্য আপনাদের কিন্তু সাবধান থাকতে হবে। এবার যে ঘটনাটা বলবো সেটা কিন্তু আরো বেশি ভয়ের, আরো বেশি অ্যালার্মিং। কারণ একজন ডাক্তারবাবু নয়ডায় বাড়ি, সকালবেলা হসপিটালে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন। হঠাৎ করে ফোন যে আমরা কাস্টমস ডিপার্টমেন্ট থেকে বলছি, আপনার নামে ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে ড্রাগস এসছে, আমরা আপনাকে অ্যারেস্ট করতে যাচ্ছি, বাড়িতে আপনি থাকবেন। তো এটা শুনলে যে কোনো মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হবে, আর এইটাই ওনার সঙ্গে হলো। আর সঙ্গে সঙ্গে ওনাকে এটাও বলা হলো, আপনি কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ করবেন না, কারণ যার সঙ্গে যোগাযোগ করবেন আমরা ধরে নেব সেও এই কেসে যুক্ত আছে এবং তাকেও কিন্তু অ্যারেস্ট করা হবে। কারণ এটা কিন্তু একটা ক্রিমিনাল কনস্পিরেসি অ্যাক্টের মধ্যে আমরা এটাকে ফেলবো, কারণ আপনার মোবাইল, আপনার হোয়াটসঅ্যাপ পুরোটাকে কিন্তু সার্ভেলেন্সের মধ্যে নেওয়া হয়েছে। তো এটা শুনে উনি ভয় পেয়ে গেলেন, কারোর সঙ্গে আর কন্ট্যাক্ট করলেন না। আর ওনাকে বলা হলো যে আপনি আপনার স্কাইপটা ওপেন করুন, কারণ আমরা চাই আপনার প্রত্যেক মুহূর্তের গতিবিধি নজরে রাখতে। তো এই জন্য উনি স্কাইপ ওপেন করলেন এবং ওনাকে বলা হলো আপনি আপনার মুভমেন্টটাকে আমরা চাইছি রেস্ট্রিকশনের মধ্যে আনতে, আপনি কোথাও যাবেন না, অফিস যাবেন না, ঘর থেকে কোথাও বেরোবেন না, ঠিক আছে? তো এইটা করার পর উনি আরো ভয় পেয়ে গেলেন। ওনাকে বলা হলো নিন, আমরা সিবিআই কাছে কলটা ট্রান্সফার করছি, সিবিআই আপনাকে জিজ্ঞাসাবাদ করতেছে। তো ওরকমই পুলিশের ইউনিফর্ম পরা একজন সিবিআই অফিসার ওনাকে জিজ্ঞাসাবাদ করলেন। তো উনি ওটাতে আরো বেশি কনভিন্স হলেন, কারণ ইউনিফর্ম পরা, ইউনিফর্মের প্রতি আমাদের সবার একটা ভয় বলুন, দুর্বলতা বলুন, আস্থা বলুন, সবকিছু আছে। এই জন্য আমাদের একটা ট্রাস্টের জায়গা তৈরি হলো। তারপরে আবার বলা হলো যে নিন, আপনার লোকাল পুলিশ স্টেশনের সঙ্গে আমরা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কথা বলাচ্ছি। তো লোকাল পুলিশ স্টেশনের এন্ট্রি হলো। পুরোটাই কিন্তু একটা চক্র, অর্গানাইজড ক্রাইম। তো এই যে সাইবার ক্রাইম হলো, এর ফলে কি হলো, উনি ভয় পেয়ে গেলেন। এবং কি কোন দিক দিয়ে ভয় পেলেন? যতটা না অ্যারেস্ট হওয়ার, তার থেকে বেশি সম্মানহানি হওয়ার। এবার ওনাকে বলা হলো আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছিল সেটা কিন্তু প্রমাণিত হয়েছে, তো আপনার এবার আর বাঁচার চান্স নেই। আমাদের সুপিরিয়র অফিসার জানালো যে আপনাকে অ্যারেস্ট করতে, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যারেস্ট ওয়ারেন্টটা সেন্ড করছি। আর এটাও বলা হলো এখন কিন্তু সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো সমন ওয়ারেন্ট এগুলো কিন্তু সার্ভ করা যায়। তো এইটা ওনাকে বলা হলো। উনি অত বেশি ওয়াকিবহল নয় আইনের সম্বন্ধে, কারণ কি এমনিতেও টেনশনের মধ্যে আছেন, ভাবছেন হয়তো সমন আর ওয়ারেন্টের মধ্যে গুলিয়ে ফেলার একটা বিষয় আছে। কারণ সুপ্রিম কোর্টে একটা নির্দেশ হয়েছিল মাঝখানে যে নোটিশ, সমন এগুলো যদি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে সার্ভিস করা হয় সেটা কিন্তু সার্ভিস হয়েছে ধরে নেওয়া হবে। তো এক্ষেত্রেও ওনাকে যখন এই অর্ডারটা বলা হলো তখন উনি কিন্তু বিশ্বাস করে নিলেন, কারণ এরকম একটা অর্ডার হয়েছিল, সেটা সমন আর নোটিশের ক্ষেত্রে, ওয়ারেন্টের ক্ষেত্রে কখনোই নয়। কারণ ওয়ারেন্ট কিন্তু ইন পার্সন এক্সিকিউট করতে হবে, আর সেটা কিন্তু কখনোই অ্যাকিউজডকে সার্ভ করা হবে না, সেটা দেখানো হবে কিন্তু সার্ভ করা হবে না। কিন্তু এক্ষেত্রে এটা সার্ভ করা হলো। আর কিভাবে সার্ভ করা হলো? সুপ্রিম কোর্টের একটা ফিশিং সাইট ক্রিয়েট করে মানুষকে বোকা বানিয়ে সেই সাইটে পিডিএফ ডাউনলোড করিয়ে ওনাকে বোঝানো হলো যে ওনার নামে একটা অ্যারেস্ট মেমো ইস্যু হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তো ওনার আর বাঁচার চান্স নেই। উনি কোথায় যাবেন? হাইকোর্টে যাবেন? ডিস্ট্রিক্ট কোর্টে যাবেন? কোথায় বেল নিতে পারবেন? ওনাকে এটাও বলা হলো। উনি ভয় পেয়ে গেলেন, আর উনি পার্ট বাই পার্ট 6.5 লক্ষ টাকা ওনাদের দিলেন। এবং এই যে এই টাইমটা কিন্তু ছিল, এই ডিজিটাল অ্যারেস্টের টাইমটা ছিল কিন্তু 24 ঘন্টারও বেশি সময় ওনাকে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হলো। এবং পরবর্তীকালে উনি যখন বুঝতে পারলেন তখন কিন্তু ওনার হাত থেকে এত বিশাল অঙ্কের টাকা বেরিয়ে গেছে। তো এটা কিন্তু আজকাল অহরহ ঘটছে। আপনার কাছে এরকম কাস্টমস থেকে, সিবিআই থেকে এবং বিভিন্ন দপ্তরের নাম করে অনেক সময় বলা হচ্ছে নিন কমিশনার কথা বলবে। তো এরকম ভাবে আর ট্রু কলার বা এইসব বিভিন্ন রকম যে অ্যাপস গুলো আছে সেখানেও কিন্তু ওরা কারসাজি করে এমন করে রাখছে, দেখা যাচ্ছে যে কমিশনার মুম্বাই, কমিশনার দিল্লি, তো এরকম ভাবে আসছে। তো এরকম গুলো থেকে কিন্তু খুব সাবধান। আর ট্রু কলার অনেক সময় আসে কাস্টমস ডিপার্টমেন্ট, অনেক সময় আইপিএস এর নাম থাকে, আইপিএস গৌরব দত্ত, আইপিএস অমুক, তো এরকম নাম কিন্তু অনেক সময় থাকে। তো সেক্ষেত্রে ওগুলো কিন্তু আপনাকে সাবধান হতে হবে, কারণ ট্রু কলারে কিন্তু এরকম অপশন আছে যেই নামটা আপনি দিতে চাইছেন সেই নামটা কিন্তু দিতে পারেন। তো সেক্ষেত্রে এরা এই সিমগুলোকে কিন্তু এইসব চিটিং পারপাস ইউজ করে। আর যখন বড় অঙ্কের একটা টাকা এরা পেয়ে যায়, এই সিমগুলো অ্যাকচুয়ালি কি হয়, বেনামে তোলা হয়। তো বেনাম মানে এই সিমগুলো অন্য কারো নামে তোলা হয়, আর যারা তোলে তাদের অবধি পৌঁছাতে গেলে আপনাকে যেই মাধ্যমে পৌঁছাতে হবে সেই রাস্তাকে এরা আগে থেকে নষ্ট করে ফেলে। কারণ এই যে কলগুলো হয়, এই যে কলগুলো তারা করে, এই ফোনগুলো থেকে কিন্তু তারা তাদের ব্যক্তিগত পরিচিত সার্কেলে কিন্তু ফোন করে না,
মানে এদের বি পার্টি, সি পার্টি, ডি পার্টি এগুলো কিন্তু খুব একটা পাওয়া যায় না, ঠিক আছে। আর এই সিমগুলোকে এরা ডিস্ট্রয় করে ফেলে, মানে বড় একটা এরকম টাকা এরকম ভাবে আত্মসাৎ করার পরে এরা সিমগুলোকে ডিস্ট্রয় করে ফেলে। তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা কমে যায়। আমি বলছি না যে আপনি পাওয়া যায় না, তবে সম্ভাবনাটা অনেকটাই কমে যায়, কারণ তারা কিন্তু অর্গানাইজ ক্রাইমে এরকম ভাবেই করে, অনেকটাই প্রিপেয়ার ভাবে করে যে আমরা সেই অবধি পৌঁছাতে পারি না। তো এটা কিন্তু একটা আশঙ্কার জায়গা। তো আমি সবসময় বলবো যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো আপনার যদি কখনো এরকম হয় যে আপনি মনে হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট হওয়ার শিকার হয়েছেন বা ডিজিটাল অ্যারেস্ট হয়েছেন, তো কখনোই টাকা ট্রান্সফার করবেন না। আর জেনে রাখবেন, পুলিশ আপনাকে কোনোদিনও এভাবে ওয়ারেন্টের লিঙ্ক পাঠাবে না, কোনোদিনও আপনাকে অনলাইনের মাধ্যমে এরকম ভিডিও কলিং এর মাধ্যমে ইন্ট্রোগেশন করবে না, কোনোদিনও পুলিশ আপনাকে এই অনলাইনে ফোনে স্কাইপের মাধ্যমে টাকার ডিমান্ড করবে না, সে যতই করাপ্টেড অফিসার হোক না কেন। কারণ যতই করাপ্টেড অফিসার হোক, তারও কিন্তু ভয় আছে চাকরি খোয়ানো। আজকে এখানেই শেষ করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে, ভালো থাকবেন।